বন্ধুদের জন্য মেয়ে পটাতে গিয়ে উল্টো সেই মেয়েই সৌরভের প্রেমে পড়ে যায়। এমনকি সৌরভের জন্য সে এতটাই পাগল ছিল যে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে পালিয়ে চলে আসে। আর এতেই বাধে বিপত্তি। মেয়ের পলিটিশিয়ান বাবা সৌরভদের 4 বন্ধুর উপর দিয়ে দেয় কিডন্যাপিং এর কেস। এবার তো সৌরভরা পড়ে যায় মহা মুসিবতে। পলিটিশিয়ানের মেয়ের সাথে প্রেম করার কি জ্বালা তা সৌরভ এবার হাড়ে হাড়ে টের পায়। পুলিশরাও তাদের পেছনে পড়ে যায়। আর এই ঝামেলা থেকে বাঁচতে তারা যেসব হাস্যকর কাণ্ড ঘটায় সেটাই দেখবো আজকের গল্প মিত্রা মণ্ডলীতে। শুরুতে আমাদেরকে একটা লোককে দেখানো হয় যে কিনা এলাকার মধ্যে বেশ ভালোই প্রভাবশালী ছিল। তার একটা দল ছিল, সেই দল নিয়ে সে এবার ইলেকশনে নমিনেশন পাওয়ার কথা ভাবে। কিন্তু লোকটি যেহেতু অনৈতিক কাজে যুক্ত ছিল তাই সোজাভাবে কেউ তাকে ইলেকশনের টিকিট দেবে না। তাই সে ইলেকশন অফিস থেকে উচ্চ পজিশনের একজনকে তার কাছে ডাকে। এরপর তাকে এক ব্যাগ ভর্তি টাকা অফার করে আর বলে যে তাকে যেন কোনোভাবে সে ইলেকশনের টিকিট পাইয়ে দেয়। কিন্তু তখন দেখানো হয় সেখানে লোকটির সাথে তার দলের 2 জন ছিল। তাদের মধ্যে একজনের কেউ একজন কান কেটে দিয়েছিল আর আরেকজনের পা কেটে দেয়া হয়েছিল। তারা তখনই তাদের এই মর্মান্তিক ঘটনার দৃশ্য মনে করে লোকটিকে বলতে থাকে যে সে যেন ভুলেও ইলেকশনের টিকিট না নেয়, কারণ তার বিরুদ্ধে নারায়ণ দাঁড়াবে। আর সেই নারায়ণ যদি একবার জানতে পারে যে তার বিরুদ্ধে কেউ দাঁড়িয়ে আছে তখন সে তাকে ছাড়বে না। তখন আমরা জানতে পারি যে এই 2 জন লোক এভাবে আঘাত করেছিল নারায়ণ। নারায়ণের কথা শুনেই ইলেকশনের অফিস থেকে আসা লোকটি তাদের কাছে জিজ্ঞেস করে যে নারায়ণ আবার কে। তখন আমাদেরকে নারায়ণকে দেখানো হয়। আমরা জানতে পারি এই নারায়ণের এখানে একটা অনেক বড় দল রয়েছে। এই দল আশেপাশে যারা তাদের বিরুদ্ধে কথা বলতো বা কেউ যদি তাদের এই দলের বাইরে থাকতো বা এই দলের ভেতর থেকে কেউ যদি কোনোভাবে কোনো রুলস অমান্য করতো তাহলে তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দিত। মানে একদম ফালতু ফালতু কারণে নারায়ণ সবাইকে শাস্তি দিত। যেমন একদিন তার দলের একজন অসুস্থ হওয়ায় সে দলের বাইরের একজনের থেকে রক্ত নিয়েছিল, যার জন্য নারায়ণ এটা জানতে পেরে প্রথমে দলের বাইরের লোকটিকে তাদের দলের লোককে রক্ত দেওয়ার সাহস করার জন্য মেরে ফেলে। এরপর দলের লোক কেন দলের বাইরের লোকের থেকে রক্ত নিবে তার জন্য সে তার দলের লোককেও মেরে ফেলে। এরপর দেখানো হয় তার কাছে একদিন খবর আসে যে তার দলের একটি ছেলে আত্মহনন করার চেষ্টা করেছে। সে তখন ছেলেটিকে ডেকে আনে আর তাকে বুকে জড়িয়ে ধরে এবং তার কাছে জিজ্ঞেস করে যে সে কি কারণে আত্মহনন করতে যাচ্ছিল। ছেলেটা তখন কাঁদতে কাঁদতে তাকে জানায় যে সে একটা মেয়েকে ভালোবাসে কিন্তু সে তাদের কাস্টের না। এ কথা শুনেই তখন নারায়ণ আর এক মুহূর্ত দেরি না করে ছেলেটিকে সেখানেই মেরে ফেলে। কারণ কেন সে তাদের কাস্টের বাইরের কোনো মেয়েকে পছন্দ করবে, অর্থাৎ নারায়ণ কাস্টে অনেক বেশি বিশ্বাস করে। তো এই ছিল নারায়ণের কাজ। যাদের সাথে নারায়ণ এগুলো করেছে শুধুমাত্র তারাই জানে যে সে কতটা ভয়ঙ্কর। তাই এই 2 জন লোক তখন তাদের দলের লিডারকে বুঝিয়ে বলতে থাকে যে সে যেন ইলেকশনের টিকিট না নেয়, কিন্তু সে তার কোনো কথাই শোনে না। তাছাড়া ইলেকশন অফিস থেকে যে এসেছিল তারও অনেক বেশি সাহস। সে কোনো নারায়ণকে চেনে না এটা বলে টাকার ব্যাগ নিয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল। কিন্তু তখনই আবারও সেখানে উঠতে উঠতে ফিরে আসে, অর্থাৎ নারায়ণ সেখানে চলে এসেছিল এবং লোকটিকে লাথি মেরে উড়িয়ে দিয়েছিল। এরপর নারায়ণ সেই দলের লোকের কাছে এসে বলতে থাকে যে এবারের ইলেকশনে সে একা দাঁড়াবে। কেউ যদি তাকে আটকানোর চেষ্টা করেছে তাহলে সে তাকে খতম করে দিবে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে কয়েকটি ছেলেকে দেখানো হয় যারা কিনা মহল্লার রাস্তায় দাঁড়িয়ে ক্রিকেট খেলছিল। কিন্তু তখন পাশের দোকানে চা খেতে আসা একটি লোক তাদের দিকে খেয়াল করে। তখন তারা দেখতে পায় যে তারা ক্রিকেট খেলছে ঠিকই, কিন্তু তাদের কাছে না ব্যাট আছে না বল আছে। এটা দেখে লোকটি তখন অনেক বেশি অবাক হয়। সে চাওয়ালার কাছে জিজ্ঞেস করতে থাকে যে এরা কেমন ক্রিকেট খেলছে, তাদের কাছে তো ব্যাট বল কিছুই নেই। তখন লোকটি তাকে বলতে থাকে যে এই ছেলেগুলো এভাবেই ক্রিকেট খেলে, আর তাছাড়া তারা র্যাকেট ছাড়া ব্যাডমিন্টন খেলে, তারপর ক্যারাম বোর্ড ছাড়া ক্যারাম খেলে, আর প্রতিদিন তাদের ক্রিকেট দেখে অবাক হওয়া কাউকে না কাউকে বোকা বানায়। সেই কথা বলতে থাকে তখনই সেই ছেলেগুলো চা খেতে আসা ওই লোকটির কাছে যায় আর তাকে বলতে থাকে যে তার এখানে তাদের বল ছুটে এসেছে, সে যেন বলটি তাদের কাছে দেয়। কিন্তু তাদের কাছে তো কোনো বলই ছিল না। লোকটিও তখন কোনো বল দেখতে পায় না, মানে এভাবেই তারা তাকে বোকা বানায়। তাছাড়া এরপর দেখানো হয় ব্যাট বল ছাড়া তারা হঠাৎ করেই আউট হয়ে যাওয়ার কথা বলে চিৎকার করতে থাকে। তখন ব্যাটসম্যান আউট মেনে নিতে না চাইলে তারা সবাই মিলে চা খেতে আসা ওই লোকটির কাছে আসে আর তাকে বলতে থাকে যে এটা তো আউট, তাই না? সে তো দেখেছে কিভাবে আউট হয়েছে। এটা নিয়ে তারা লোকটির সামনে ঝামেলা বাঁধিয়ে দেয়।
লোকটির মাথা ততক্ষণে বেশ খারাপ হয়ে গিয়েছিল। সে আর কোনো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। এই হলো এই ছেলেগুলোর অবস্থা। এখান থেকে দৃশ্য চলে যায় রাতের বেলা। দেখানো হয় তারা 4 জন বন্ধু বসেছিল। তখন কে আজ মদ খাওয়াবে এই নিয়ে তাদের মধ্যে ডিসকাশন হতে থাকে। কারো কাছেই তেমন টাকা ছিল না। তখন তারা 4 জন মিলে ঝুলে কোনোভাবে 1 বোতল সস্তা মদ কিনতে পারে। কিন্তু এটা নিয়ে যখন তারা চলে আসছিল তখন তাদের নারায়ণের দলের 2টি লোকের সাথে ধাক্কা লাগে, যার কারণে দলের লোকেদের হাত থেকে মদের বোতল পড়ে যায়। লোকগুলো তখন অনেক বেশি রেগে যায় আর তাদের 4 জন বন্ধুকে তাদের কাছে থাকা মদের বোতল ভেঙে ফেলার জন্য দিতে বলে। কিন্তু 4 বন্ধু তো তখন একদমই রাজি হচ্ছিল না। তারা রাজি না হলে এই 2 পক্ষের মধ্যে তখন বোতল নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যায়। নারায়ণের দলের লোকেরা বলতে থাকে যে তারা নারায়ণের কাস্টের লোক, তাই তারা যেন তাদের কথা মেনে নেয়। এই 4 বন্ধু নারায়ণের কাস্টের মধ্যে পড়ে না, তাই তারা বলতে থাকে যে সব কাস্ট সমান, তারা কোনো ভেদাভেদ বোঝে না, সবাই এক। আর যখন তারা এমনটা করতে থাকে তখনই হাত থেকে বোতলটি পড়ে গিয়ে সেটাও ভেঙে যায়। লাভের লাভ কিছুই হয় না। এই হলো 4 বন্ধু। তাদের একজনের নাম সৌরভ, আর একজনের নাম শঙ্কর, আর 2 জন হলো বিক্রম এবং রাজীব। তারা সারাদিন এভাবে উল্টোপাল্টা খেলা খেলতে থাকে। তাছাড়া ফোনে তো সবসময় অ্যাডিক্টেড থাকেই। পড়ালেখার কোনো নাম গন্ধ নেই, কাজ করার কোনো ইচ্ছা নেই। সারাদিন বাসায় বসে এরা বাবা মাকে জ্বালায় আর রাতভর পাবজি খেলে। তাদের জীবন এভাবেই চলে যাচ্ছে। রাস্তাঘাটে এরা মেয়েদের দেখলে লাইন মারে, মানে একদমই ইউজলেস এরা। তাদের বাবা মা তো উঠতে বসতে তাদেরকে মারধর করে, গালাগাল দেয়, কিন্তু তারপরেও তাদের কিছুই যায় আসে না। তারা তাদের এসব কাজ কন্টিনিউ রাখে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে সবচেয়ে বেশি ইউজলেস একজন পুলিশ অফিসারকে দেখানো হয়। তার নাম হলো গোবিন্দা। তার কাছে একটা লোক তার গাড়ি হারিয়ে যাওয়ার জন্য রিপোর্ট লেখাতে আসে, কিন্তু তার কাজ করতে একদমই ভালো লাগে না। তাই সে লোকটিকে উল্টোপাল্টা বুঝিয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলতে থাকে। মানে শুধুই সে লোকটির সাথে ঝামেলা বাঁধিয়ে দিচ্ছিল, যাতে করে তাকে এই কেস হাতে না নিতে হয়। সে এমনটা করতে থাকে। তখনই আমরা দেখতে পাই নারায়ণ পুলিশ স্টেশনের দিকেই আসছে। তাকে দেখে অনেক বেশি চিন্তিত মনে হচ্ছিল। এমনিতে তার আজ জন্মদিন, তার তো খুশি থাকার কথা, কিন্তু সে অনেক জোরে জোরে গাড়ি চালিয়ে পুলিশ স্টেশনের দিকে যেতে থাকে। তার সাথে তার কাস্টের 2 জন লোক ছিল, কিন্তু সে তাদের সামনে একেবারেই নর্মাল আচরণ করার চেষ্টা করে। এমন মনে হচ্ছিল যে সে তাদের থেকে কিছু লুকাচ্ছে। তাছাড়া সে পুলিশ স্টেশনে ঢোকার সময়ও তার কাস্টের লোকেদেরকে তার সাথে করে ভেতরে নেয় না। ভেতরে ঢুকে নারায়ণ পুলিশ অফিসার গোবিন্দার সাথে দেখা করে। এরপর তাকে বলতে থাকে যে তার সাথে সে গোপনে কিছু কথা বলতে চায়। সাক্ষাৎ নারায়ণ তার কাছে এসেছে দেখে গোবিন্দা তাকে তার কেবিন রুমে নিয়ে যায়। সেখানে গিয়ে নারায়ণ তাকে বলতে থাকে যে সে তাকে এখন যেই বিষয়ে বলবে এই বিষয়ে যেন সে বাদে আর কেউ জানতে না পারে। আর তা হলো তার মেয়ে আজ সকালে বাসা থেকে পালিয়ে গেছে, কিন্তু তাকে সবার সামনে এটা বলতে হবে যে তার মেয়েকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে। ভুলেও যেন এই কথা বাইরে না বের হয়, কারণ তার কাস্টের লোকেরা যদি এই ব্যাপারে একবার জানতে পারে তাহলে তারা তাকে আর সম্মান করবে না, আর তাকে তার সম্মান বাঁচানোর জন্য মেয়েকে মেরে ফেলতে হবে, যেটা সে কখনোই করবে না। আর সামনে তার ইলেকশন আছে, এই ব্যাপারে এখন জানাজানি হয়ে গেলে সে ইলেকশনেও লড়তে পারবে না। তাই সে যেন তার মেয়েকে দ্রুত খুঁজে বের করে আর সব জায়গায় যেন জানিয়ে দেয় তার মেয়ে পালিয়ে যায়নি, কিডন্যাপ হয়েছে। এই বলে সে গোবিন্দার হাতে অনেকগুলো টাকা তুলে দেয়। তখন অন্য একজন অফিসারও তাদের সব কথা শুনে নিয়েছিল, তাই গোবিন্দা তখন এই মিশনে তাকেও মিলিয়ে নেয় আর তাকেও টাকার অংশ দেয়। এরপর দেখানো হয় টাকাগুলো পেয়ে তো তারা অনেক বেশি খুশি ছিল। গোবিন্দা তখন নারায়ণকে তার মেয়ের বিবরণ বলতে থাকে। সে নাকি স্কেচ আঁকবে, কিন্তু নারায়ণের কাছে তো তার মেয়ের ছবিই আছে। এরকম গোবিন্দা আরো কিছু উল্টোপাল্টা কাজ করতে থাকে। নারায়ণ তখন তার কাছে হাত জোর করে বলে যে তার গোবিন্দা ছাড়া আর কোনো ভরসা নেই, সে আর কারো কাছে যেতে পারবে না, তাই সে যেন তাকে দয়া করে তার মেয়েকে খুঁজে দেয়। গোবিন্দা তখন তাকে চিন্তা করতে বারণ করে আর বলে সে যেন বাসায় চলে যায়, সেই দিকটা একাই সামলে নিবে। এরপর দেখানো হয় নারায়ণ সেখান থেকে চলে যাবে, কিন্তু তখনই থানার মধ্যে একটা লোক দরজা ভেঙে প্রবেশ করে। একদম হিরোর মতো এন্ট্রি নেয় সে। গোবিন্দা তাকে একদমই চিনতে পারছিল না, তাই সে তার কাছে জিজ্ঞেস করতে থাকে যে সে কে। তখন লোকটি স্টাইল দিয়ে একটা চেয়ারের উপর বসে
আর বলতে থাকে যে সে হলো এই গল্পের অনেক ইম্পর্টেন্ট ক্যারেক্টার। সে তখন তার সাথে করে এলাকার পান বিক্রেতা এবং চাওয়ালাকে ধরে আনে। গোবিন্দা লোকটিকে তার পরিচয় জানাতে বলে, কিন্তু লোকটি তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে থাকে। তাদেরকে বলতে থাকে যে সে নারায়ণের মেয়ে নিখোঁজ হওয়ার বিষয়টা জেনে গেছে। সে জানে তার মেয়ে বাসা থেকে পালিয়ে গেছে, কিন্তু সে এমন মনে করবে যে তার মেয়ে কিডন্যাপ হয়েছে। তখন এটা শুনে তো তারা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। নারায়ণ তখন বলে যে তার মেয়ে নিখোঁজ হওয়ার ব্যাপারে সে কিভাবে জানলো। লোকটি তখন বলতে থাকে যে সেটা বড় কথা না, বড় কথা হলো তাদেরকে নারায়ণের মেয়েকে খুঁজে বের করতে হবে। আর সে তার তদন্তের মাধ্যমে জানতে পেরেছে যে পানওয়ালা এবং চাওয়ালা তার মেয়ের নিখোঁজ হওয়ার পেছনে রয়েছে। তাই তারা যেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে দেয়। আর সে কে তা তাদের জানতে হবে না, তারা শুধু এটাই জেনে রাখুক যে সে হলো একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। নারায়ণ তখন বলতে থাকে যে আচ্ছা, সে তার ব্যাপারে জানতে চাইবে না, সে তাকে অনেক টাকা দিবে, সে যেন তার মেয়েকে অন্তত খুঁজে বের করে। কিন্তু এটা শুনেও লোকটা বলতে থাকে যে সে কি তাকে এমন কোনো ক্যারেক্টার মনে করেছে নাকি যে টাকা নিয়ে কাজ করে দিবে। সে তো বারবার বলছে যে সে হলো অনেক ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। তাই তারা যেন আর সময় নষ্ট না করে নারায়ণের মেয়ে সুস্মিতাকে খুঁজে বের করে। তো এই অদ্ভুত লোকটির নাম হলো সঞ্জয়। এরপর দেখানো হয় গোবিন্দ তার মাথা থেকে এই অদ্ভুত লোকের কথা বের করে দিয়ে তার কেসে মনোযোগী হয়। সে সঞ্জয়ের কথা মতো পানওয়ালা এবং চাওয়ালার কাছে তারা এই কেসের সাথে কিভাবে জড়িত তা নিয়ে জিজ্ঞাসা করতে থাকে। তখন তারা বলতে থাকে যে তারা কোনো কিডন্যাপিং এর সাথে জড়িত না, কিন্তু তারা নারায়ণের মেয়ে সুস্মিতাকে আগে থেকে চিনত। আর সেটা কিভাবে তা তারা এখন বলতে থাকে। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। দেখানো হয় একদিন সে তার বন্ধুর মাধ্যমে বিক্রম আর শঙ্কর মিলে একটা মেলায় ঘুরতে গিয়েছিল। তারা আইসক্রিমের দোকানের সামনে দাঁড়িয়েছিল। সেই সময় তারা সামনে থেকে সুস্মিতাকে হেঁটে আসতে দেখে। তাকে দেখে তারা দুজনই তখন তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। মানে তাদের দুজনের কাছে সুস্মিতাকে অনেক বেশি পছন্দ হয়। কিন্তু তারা যখন দুজন জানতে পারে যে তারা দুজনই একটি মেয়েকে পছন্দ করে, তখন তো তাদের মধ্যে বিশাল আকারে ঝগড়া শুরু হয়ে যায়। তারা একে অপরকে মারতে শুরু করে আর বলতে থাকে যে সুস্মিতা তার আর অপরজনকে রাস্তা থেকে সরে যাওয়ার জন্য বলে। তাদের মধ্যে এই নিয়ে যখন মারামারি হতে শুরু হয়, তখন তাদের আরেকজন বন্ধু সৌরভ এটা দেখে খুব মজা পাচ্ছিল। সে তাদেরকে থামানোর তো চেষ্টাই করে না, আরো তাদের দিকে তাকিয়ে মজা নিয়ে হাসতে থাকে। আসলে এই বিষয়টা অনেক বেশি হাস্যকর ছিল, কিভাবে তারা দুই বন্ধু একটা মেয়ের জন্য মারামারি করছে, আর যেখানে মেয়েটা এখন পর্যন্ত জানেও না যে তারা এই দুনিয়াতে এক্সিস্ট করে। তাই সৌরভ অনেকক্ষণ ধরে হাসাহাসি করার পর তাদেরকে ফাইনালি থামায়। এরপর তাদেরকে বলতে থাকে তারা কি পাগল হয়ে গেছে নাকি, একটা মেয়ে তাদেরকে পছন্দ করলো নাকি না এটা না জেনেই তারা মেয়েটির পেছনে পড়ে আছে। তাছাড়া মেয়েটির কোনো বয়ফ্রেন্ড আছে নাকি এগুলো তো তারা কিছুই জানে না। তাহলে খামাখা কেন মারামারি করা শুরু করলো? দুজনেই যেহেতু তাকে পছন্দ করে, তাহলে দুজনেই যেন তাকে পটানোর চেষ্টা করে। তাদের মধ্যে সুস্মিতার যাকে পছন্দ হয়ে যাবে তাকে সে নিজেই বেছে নিবে। তারা কেন শুধু শুধু মারামারি করবে? এই কথা শুনে তখন তারা দুজন একটু শান্ত হয়। এরপর থেকে তাদের সুস্মিতাকে পটানোর কাজ শুরু হয়ে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদের সুস্মিতাকে দেখানো হয় সে তার বাসায় বসে কারাটের প্র্যাকটিস করছিল। তখনই তার কাছে তার বোন আসে আর তাকে জিজ্ঞেস করে যে সে কারাটে প্র্যাকটিস কেন করছে। সুস্মিতা তাকে বলতে থাকে যে সে এমনটা করছে যাতে করে তার জীবনে যখন তার ভালোবাসার মানুষ আসবে, তখন যদি তার বাবা তার পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে সে তাকে আটকাতে পারবে। আর তাছাড়া তার বাবার লোকেরা, অর্থাৎ তার বাবার কাস্টের লোকেরা যখন তার থেকে তার ভালোবাসার মানুষকে আলাদা করতে আসবে, তখন সে যেন তাদেরকে ঘুষি মেরে তার পথ থেকে সরাতে পারে। এর থেকেই আমরা খুব ভালো করে বুঝতে পারি যে নারায়ণ সুস্মিতাকে অনেক আওতার মধ্যে রাখে। আর তাছাড়া সুস্মিতা তার বাবার এই কাজবাজ একদমই পছন্দ করে না, আর এই কাজটেও বিশ্বাস করে না। এদিকে দেখা যায় ওই বন্ধুরা তখন সুস্মিতাকে ফলো করতে শুরু করে, কিন্তু কোনোভাবেই তারা সুস্মিতার অ্যাটেনশন গ্র্যাব করতে পারছিল না। তখন তারা জানতে পারে সুস্মিতা একটা ইংলিশ কোচিং এ ক্লাস করে, তাই তারা দুজন মিলে সেই কোচিং এও ভর্তি হয়ে যায়। আর তাদের তামাশা দেখার জন্য সৌরভ ও তার বন্ধু রাজীবকে নিয়ে একই কোচিং এ ভর্তি হয়। তারা সেখানে পড়াশোনা তো করেই না, বরং সুস্মিতাকে কিভাবে পটানো যায় সেই নিয়েই চিন্তা ভাবনা করতে থাকে। তাদের ইংলিশ ছিল অনেক বেশি দুর্বল, তবুও তারা ক্লাসের সামনে ভুলভাল ইংলিশ বলতো যাতে করে সুস্মিতা সেগুলো শুনে হাসে। সুস্মিতা তাদের উপর হাসতো, কিন্তু যেহেতু সে হেসেছে এতেই তারা দুজন অনেক বেশি খুশি হয়ে যেত। মানে ভালোবাসার জন্য তাদের অসম্মানও তাদের কাছে অসম্মান বলে মনে হচ্ছে না। এখান থেকে গল্প আবারও বর্তমানে ফিরে আসে। আমরা দেখতে পাই পুলিশ স্টেশনে কেউ একজন শঙ্কর এবং বিক্রমের বাবা মাকে ডেকে এনেছে। তারা তো তখন সেখানে অনেক চিৎকার চেঁচামেচি করছিল যে তাদেরকে এভাবে কেন ডেকে আনা হয়েছে। তখন সেখানে চিৎকার চেঁচামেচি শুনে গোবিন্দা নারায়ণ সেখানে আসে আর তাদেরকে বলতে থাকে
যে তারা এখানে কেন এসেছে। এর থেকেই বোঝা যায় যে গোবিন্দাও তাদেরকে এখানে ডেকে পাঠায়নি, তাহলে কে ডেকে পাঠিয়েছে। তখনই সেখানে সঞ্জয় আসে আর বলতে থাকে যে তাদেরকে এখানে সে ডেকে এনেছে যাতে করে সুস্মিতাকে খুঁজে বের করতে আরেকটু সুবিধা হয়। এই বলেই সে কোনো একজনকে কল করে আর তাকে স্যার বলে ডাকতে থাকে। তাছাড়া এখানে সুস্মিতাকে খুঁজে বের করার কেস কত দূর এগিয়েছে সবকিছু সে তার সেই স্যারকে বলতে থাকে। এসবের কোনো কিছুই তখন গোবিন্দ নারায়ণ বুঝতে পারছিল না। এই সঞ্জয়কে তারা তো এখনো পর্যন্ত সেটাই জানতে পারলো না। সঞ্জয় তখনও বলতে থাকে সে হলো একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এই বলতে বলতেই সে সেখান থেকে হঠাৎ করে আবারও উধাও হয়ে যায়। এদিকে শঙ্কর আর বিক্রমের বাবা মা যখন জানতে পারে যে তাদের ছেলে নারায়ণের মেয়ে সুস্মিতাকে কিডন্যাপ করার অভিযোগে অভিযুক্ত, তখন তো তারা অনেক বেশি ঘাবড়ে যায় আর বলতে থাকে যেমনটা হতেই পারে না, তাদের ছেলেরা এমন করতেই পারে না। তখন নারায়ণ তাদেরকে চিৎকার করে চুপ করিয়ে দেয়। এরপর একদিন দেখানো হয় তারা বন্ধুরা মিলে একটা চায়ের দোকানে বসেছিল। তখন হঠাৎ করেই সৌরভ খেয়াল করে যে একটা ছেলে যার কাছে কিনা অনেক ভালো বাইক আছে, তারপর তার গেট আপও অনেক ভালো, তাছাড়া হাতে আইফোনও রয়েছে, এরকম একটা ছেলে সুস্মিতা এবং তার বান্ধবীকে ফলো করছে। এটা দেখে সৌরভ তখনই বিক্রম আর শঙ্করের কাছে যায় আর তাদেরকে বলতে থাকে যে তারা এখানে বিস্কুট ভাগাভাগি করছে আর ওইদিকে তাদের সুস্মিতা হাতের নাগাল থেকে বের হয়ে যাচ্ছে। এরপর সেই ছেলেটিকে দেখিয়ে সে বলে যে ছেলেটি সুস্মিতাকে লাইন মারার চেষ্টা করছে। এই কথা শুনে বিক্রম আর শঙ্কর তো অনেক বেশি রেগে যায়। তারা তৎক্ষণাৎ ওই ছেলেটির কাছে যায় আর বলতে থাকে যে সে তাদের থেকে বেশি হ্যান্ডসাম হতে পারে এবং তার কাছে আইফোন থাকতে পারে, কিন্তু সে যেন ভুলেও সুস্মিতার দিকে নজর না দেয়। সে চাইলে সুস্মিতার পাশে থাকা মেয়েটির সাথে লাইন মারতে পারে। তখন এই কথা শুনে ছেলেটি তাদেরকে বলতে থাকে যে সে তো সুস্মিতার পাশে থাকা মেয়েটিকেই লাইন মারছিল, তাছাড়া সুস্মিতা হলো নারায়ণের মেয়ে, তার কাছে এত টাকা রয়েছে, তারপরেও সে সুস্মিতার দিকে কখনো তাকানোর সাহস পেল না। আর এদিকে তারা কিনা এই অবস্থা নিয়ে সুস্মিতার দিকে নজর দিয়েছে, তারা তো শেষ। সুস্মিতার বাবা একবার জানতে পারলে তাদেরকে তৎক্ষণাৎ কবর দিয়ে দিবে। এই বলেই ছেলেটি সেখান থেকে চলে যায়। আর সুস্মিতা নারায়ণের মেয়ে শুনে শঙ্কর আর বিক্রম তো অনেক বেশি ঘাবড়ে যায়। তারা তখন কান্নাকাটি শুরু করে দেয়, কারণ কি মেয়েকে তারা পছন্দ করলো যার বাবা নাকি অনেক বেশি ভয়ঙ্কর। এরপর আমাদেরকে দেখানো হয় সৌরভ, শঙ্কর এবং বিক্রমকে নিয়ে বসে আছে। তারা যখন নিরাশ হয়ে গিয়েছিল তখনই সে তাদেরকে বলতে থাকে তারা এত নিরাশ কেন হচ্ছে, তারা তো সুস্মিতাকে মন থেকে ভালোবেসেছে তাই না, তাহলে তো ভয় কেন পাচ্ছে। সুস্মিতা যদি তাদেরকে ভালোবাসে তাহলে তার বাবা তাদের কিছুই করতে পারবে না। এটা বলে সে তাদেরকে সুস্মিতাকে প্রপোজ করার জন্য ইন্সপায়ার করে। আর তার কথা শুনে বিক্রম এবং শঙ্করও ম্যানুপুলেট হয়ে যায়। সৌরভ তখন তাদেরকে বলে যে দুজন তো একসাথে প্রপোজ করলে হবে না, সে তাদের জন্য টস করবে, যে জিতবে সে গিয়ে সুস্মিতাকে তার মনের কথা আগে জানাবে। তাই সে তখন টস করে, কিন্তু টসের রেজাল্ট আসার আগেই দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে আবারও বর্তমানের দৃশ্য দেখানো হয়। সেখানে সেই ইম্পর্টেন্ট পার্সন পানওয়ালা এবং চাওয়ালাকে কেন ডেকে এনেছিল তা আমরা এখন জানতে পারি। পানওয়ালা আর চাওয়ালা পুলিশ অফিসার গোবিন্দাকে বলতে থাকে যে তাদের সামনে বসে সৌরভ, বিক্রম এবং শঙ্করের মধ্যে টস করেছিল। এত দূরের কাহিনী তারা জানে, কিন্তু এরপরের কাহিনী তারা জানে না। গোবিন্দা তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে তাদের কাছে জিজ্ঞেস করতে থাকে যে তারা এত কাহিনী কিভাবে জানলো। তখন এটা শুনে নারায়ণ অনেক বিরক্ত হয় আর বলতে থাকে যে তারা এত কাহিনী কিভাবে জানলো এটা জেনে তার কি লাভ। সে যেন তাড়াতাড়ি করে ওই তিনজন বন্ধুকে ধরে আনে, তাহলেই তার সুস্মিতার খবর পাওয়া যাবে। গোবিন্দ তখন তার সাথে কনস্টেবলকে নিয়ে তাদের তিনজনকে ধরার জন্য থানা থেকে বের হতে যায়। তখনই যেই ছেলেটি কিছুক্ষণ আগে তার কাছে তার গাড়ি মিসিং হওয়ার কেস নিয়ে এসেছিল সেই গোবিন্দাকে ধরে বসে আর তাকে বলতে থাকে যে নারায়ণ অনেক প্রভাবশালী লোক, তাকে টাকা দিয়েছে, এই জন্যই সে তার কেস নিয়ে পড়ে রয়েছে। এদিকে তার কেসও ফাইল করছে না। পুলিশ অফিসার হয়ে সে সাধারণ মানুষকে এভাবে ট্রিট করে। গোবিন্দা তখনও তাকে পাত্তা না দিতে থাকলে সেখানে সেই ভেরি ইম্পর্টেন্ট পার্সন সঞ্জয় চলে আসে। এরপর সে গোবিন্দাকে ন্যায়ের পাঠ পড়াতে থাকে। তাকে বলতে থাকে যে সে এভাবে একজন সাধারণ মানুষকে ইগনোর করতে পারে না, তাকে এখনই তার কেস ফাইল করতে হবে। কিন্তু তখন গোবিন্দা তাকে বলতে থাকে যে সে তার কথায় কিছুই করবে না, এই ছেলের কেস সে নিবে না মানে নিবে না। তখন এটা শুনে সঞ্জয় রেগে গিয়ে বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে, সে যদি তার কেস না নেয় তাহলে সে এখনই বাইরে যাবে এবং সবাইকে জানিয়ে দিবে যে নারায়ণের মেয়ে পালিয়ে গেছে, কিডন্যাপ হয়নি। তখন এটা শুনে তো নারায়ণ অনেক বেশি ঘাবড়ে যায়। সে তখন গোবিন্দাকে বলতে থাকে যে সে যেন তাড়াতাড়ি করে ছেলেটির কেস ফাইল করে নেয়। নারায়ণের অর্ডার যেহেতু এখন, তো গোবিন্দাকে তো তা মানতেই হবে। সে তখন তার কনস্টেবলকে দিয়ে ছেলেটির কেস ফাইল করাতে থাকে। এদিকে তার কাছে আরেকজন পুলিশ অফিসার আসে আর তাকে বলতে থাকে যে তিনজন বন্ধু গতকাল রাতে একটা নাম্বারে অনেকবার কল করেছিল। সে যখন নাম্বার বলতে থাকে তখন এদিকে দেখানো হয় যে পুলিশ অফিসার ছেলেটির কেস ফাইল করছিল সে ছেলেটির কাছে তার নাম্বার জানতে চায় যাতে তার গাড়ি পেলে সে তাকে জানাতে পারে। ছেলেটি তখন তার নাম্বার বলতে থাকে। এইদিকেই কনস্টেবল গোবিন্দাকে
ওই বন্ধু তিনজন কাকে বারবার কল করেছিল তার নাম্বার বলতে থাকে। তখনই দেখানো হয় কনস্টেবলের কাছে থাকা নাম্বার এই ছেলেটির নাম্বারের সাথে একদম মিলে যায়। ছেলেটি এদিকে ঘাবড়ে যায়। তখন এটা দেখতে পেয়ে তো গোবিন্দা তাড়াতাড়ি করে ছেলেটিকে ধরে ফেলে। সে সময় সঞ্জয় হাসতে হাসতে বলতে থাকে যে সে তো আগে থেকেই জানতো যে এই ছেলে কোনোভাবে এই কেসের সাথে জড়িত, এই জন্যই তো সে তাদেরকে কেস ফাইল করার জন্য বলেছে। গোবিন্দের পরে ছেলেটিকে জিজ্ঞেস করে যে ওই ছেলেগুলো তাকে কেন কল করেছে, আর ছেলেগুলোর সাথে সুস্মিতার সম্পর্কের ব্যাপারে সে কি কিছু জানে। এখানে বলে দেই এই ছেলেটির নাম হলো সাগর। সাগর তখন বলতে থাকে যে সে কিছু ঘটনা জানে, তখন সে সেদিন টস করার পর থেকে কি হয়েছিল তাই তাদেরকে জানাতে থাকে। গল্প আবারও চলে যায় ফ্ল্যাশব্যাকে। সৌরভ যখন সুস্মিতাকে কে আগে প্রপোজ করবে এই নিয়ে টস করছিল, তখন টসে বিক্রম জিতে যায়। সে তখনই সুস্মিতার কাছে যায় আর তাকে তার মনের কথা প্রকাশ করে, কিন্তু কাঁদতে কাঁদতে ফিরে আসে। এটা দেখে সৌরভ বুঝতে পারে যে বিক্রম হয়তো রিজেক্ট হয়েছে। এর জন্য সে তখন শঙ্করকে সুস্মিতার কাছে গিয়ে প্রপোজ করতে বলে, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় সেও কাঁদতে কাঁদতে ফিরে আসে। সৌরভের কারণ জিজ্ঞেস করলে তারা কিছুই বলতে পারে না। তখন দেখানো হয় সৌরভ তাদের বন্ধু রাজীবকে বলতে থাকে যে সে যেহেতু তাদের থেকে বয়সে বড়, তাই সেই যেন সুস্মিতার কাছে গিয়ে জিজ্ঞেস করে যে সে কাকে পছন্দ করে। রাজীব তখন সুস্মিতাকে জিজ্ঞেস করতে গেলে সুস্মিতা বলে যে সে বিক্রম আর শঙ্করের বন্ধুকে পছন্দ করে, অর্থাৎ সে সৌরভকে পছন্দ করে। এ কথা শুনে তখন সৌরভ তো আকাশ থেকে পড়ে। সে সুস্মিতার কাছে যায় আর তাকে বলতে থাকে যে তাকে তো তার বন্ধুরা পছন্দ করত, সে কখনো তাকে ওইভাবে পছন্দ করেনি। কিন্তু সুস্মিতা তার কোনো কথাই শুনতে চায় না। সে তো সৌরভের পেছনে আঠার মতো লেগে থাকে। আসলে সৌরভ যখন তার বন্ধুদের জন্য তাকে ফলো করত, তখন সুস্মিতা মনে করত যে সৌরভ হয়তো তাকে পছন্দ করে, তাই সুস্মিতাও তাকে পছন্দ করে ফেলেছে। কিন্তু সৌরভ তো নারায়ণকে অনেক বেশি ভয় পেত, তাই সে সুস্মিতার থেকে নিজের পিছু ছাড়ানোর চেষ্টা করছিল। কিন্তু সুস্মিতা তো তাকে ছাড়ার জন্য একদমই রেডি ছিল না। সে তাকে প্রতিদিন জ্বালাতন করত। তাছাড়া তাকে বলতো যে সে যদি তাকে ভালো না বাসে তাহলে সে তার হাত কেটে আত্মহনন করবে। এত জ্বালাতনের জন্য সৌরভের কাছে তখন কোনো পথই বাকি ছিল না। সে তার সাথে সম্পর্ক করতে শুরু করে। এরপর থেকে তারা একসাথে ঘোরাঘুরি করে, বেশ এনজয় করতে থাকে। এদিকে সৌরভকে পাওয়ার জন্য সুস্মিতার পাগলামি দেখে বিক্রম আর শঙ্করের মনে মনে অনেক খুশি হয়, কারণ একে তো সুস্মিতার বাবার ভয়, অন্যদিকে সুস্মিতার সাথে যদি তাদের রিলেশন হয়ে যেত আর সুস্মিতা এভাবে তাদেরকে ব্ল্যাকমেইল করত, তাহলে তো তাদের মরে যাওয়া ছাড়া আর কোনো উপায়ই থাকতো না। তাই তারা খুশি মনে সুস্মিতা আর সৌরভের সম্পর্ক মেনে নেয়। এসব কথা তো নারায়ণ একদমই মানতে চাচ্ছিল না। সে বলতে থাকে যে তার মেয়ে কখনোই এমনটা করতে পারে না, কিন্তু সাগর তাকে বারবার বলতে থাকে যে তার মেয়ে কিডন্যাপ হয়নি, সে পালিয়ে গেছে। এই কথা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। অন্যদিকে এগুলো দেখে সঞ্জয় অনেক বেশি বিরক্ত হয়। সে তখন মাথার মধ্যে আরেকটা পরিকল্পনা করে ফেলে। পুলিশ স্টেশনের বাইরে তখন নারায়ণের কাস্টের লোকেরা দাঁড়িয়েছিল। সঞ্জয় তাদের কাছে যায় আর তাদেরকে কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে পুলিশ স্টেশনের জানালা দিয়ে ভেতরের কথা শুনতে বলে। তারা যখন ভেতরের সব কথা শুনে ফেলে আর জানতে পারে যে নারায়ণের মেয়ে তাদের কাস্টের বাইরের একজনের সাথে পালিয়ে গেছে, তখন তারা ওই মুহূর্তেই হট্টগোল শুরু করে দেয়। তারা একেবারেই ক্ষেপে যায় নারায়ণের উপর আর বলতে থাকে যে তাদের কাস্টের লিডারের মেয়ে এরকম কাজ করতে পারলে তারা সেই লিডারকে কখনোই মানবে না। সেই মুহূর্তে তারা নারায়ণের অফিস ভাঙচুর করতে শুরু করে, সবাইকে এই ব্যাপারে জানিয়ে দেয়। সে সময় পুলিশ স্টেশনে এসেও অনেক অরাজকতা করতে থাকে তারা। গোবিন্দা তখন নারায়ণের কথায় তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কেউ তাকে একদমই পাত্তা দিচ্ছিল না। এমনকি তারা তো তাকে এক ঘুষি মেরে সাইডেই বসিয়ে দেয়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে সেই তিনজন বন্ধুকে দেখানো হয়। সৌরভ, বিক্রম আর শঙ্কর মিলে একটা গাড়িতে মদ খেয়ে মাতাল অবস্থায় ঘুমিয়ে পড়েছিল। এদিকে সবাই তাদেরকে খুঁজে যাচ্ছে, কিন্তু তাদের এই নিয়ে কোনো চিন্তাই নেই। ঘুম থেকে ওঠার পর তারা দেখে যে তারা গাড়ি নিয়ে একটা মাঠের উপরে ঘুমিয়ে আছে। তারা কোনোভাবেই কাল রাতে কি হয়েছিল তা মনে করতে পারছিল না। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় নারায়ণের কাস্টের লোকেরা, যারা কিনা এখন তার থেকে আলাদা হয়ে গেছে, তারা সব জায়গায় সুস্মিতা এবং সে যার সাথে পালিয়ে গেছে তাকে খুঁজতে শুরু করে, যাতে করে তাদেরকে ধরে তারা শাস্তি দিতে পারে। আবারও দেখানো হয় তিন বন্ধুকে। সৌরভ হঠাৎ করেই কেঁদে ওঠে আর বলতে থাকে যে সে সুস্মিতাকে কালকে সারাদিন দেখেনি, তার সাথে সে দেখা করতে চায়। বিক্রম আর শঙ্কর তাকে বলে যে তারা তাদের সম্পর্ক মেনে নিয়েছে ঠিকই, কিন্তু এই সম্পর্কে তারা কোনো সাহায্য করতে পারবে না, তাই সে যেন তাদের সামনে এমন কান্নাকাটি না করে। তারা এই কথাগুলো বলতে থাকে, তখন মাঠে খেলতে থাকা কিছু ছেলে তাদের গাড়ির দিকে বল ছুঁড়ে মারে আর সাথে সাথে গাড়ির গ্লাস ভেঙে যায়। এটা দেখে সৌরভ বলতে থাকে যে তার সবকিছু মনে পড়ে গেছে। তারা কাল রাতে তার ইনস্টাগ্রাম ফ্রেন্ড সাগরের সাথে মিলে ড্রিঙ্ক করেছিল আর সাগরের গাড়ি নিয়ে তারা সুস্মিতার সাথে পালিয়ে যাওয়ার জন্য প্ল্যান করেছিল, কিন্তু তারপর কি হয়েছে তার মনে নেই। এটা তো নিশ্চিত যে তারা সুস্মিতার সাথে দেখা করেনি এবং এখান থেকে তাকে নিয়ে পালিয়েও যায়নি।
তারা এই নিয়ে ভাবতে থাকে। তখনই সাগরের গাড়ির গ্লাস ভেঙে গেছে, এজন্য তারা মাঠের একটা ছেলেকে ধরে আনে আর তাকে বলতে থাকে যে সে তাদের গাড়ির গ্লাস ভেঙেছে, এখন তাকে ক্ষতিপূরণ দিতে হবে, তা না হলে সে তাকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে যাবে। ছেলেটি তখন বেশ ভয় পেয়ে যায় আর তাদেরকে বলতে থাকে যে সে এলাকার এক ভাইয়ের কাছে 1500 টাকা পায়, তারা যেন তাকে তার কাছে নিয়ে যায়। সে তাদেরকে টাকা দিয়ে দিচ্ছে। তখন সৌরভ আর তার বন্ধুরা মিলে তাকে নিয়ে সেদিকেই যেতে থাকে। পথেও তারা বেচারা ছেলেটিকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার ভয় দেখাতে থাকে। যাওয়ার পথে তারা একটা চায়ের দোকানের সামনে গাড়ি রাখে, সেখানে বসে চা খেতে থাকে। তখন আমরা সেখানে সে কাস্টের লোকেদেরকে দেখতে পাই। তারা সৌরভ আর তার বন্ধুদেরকেই খুঁজছিল, কিন্তু তারা তাদের চেহারা বা তাদের সম্পর্কে কোনো ডিটেলস জানতো না। তাই তাদের সামনে থেকে সৌরভ এবং তার বন্ধুরা গাড়ি নিয়ে চলে যায়, কিন্তু তারা তাদেরকে না থামিয়ে যেতে দেয়। তারপর মুহূর্তেই তারা যখন এলাকার মানুষদের কাছ থেকে তাদের বন্ধুদের ছবি পেয়ে যায়, তখন তারা তাদেরকে চিনতে পারে আর গাড়ি নিয়ে তাদেরকে ফলো করতে শুরু করে। তারা যখন তাদেরকে ফলো করতে থাকে, তখন সৌরভ আর তার বন্ধুরা তো প্রথমে এটা বুঝতে পারে না। তারা তো এই কিডন্যাপিং বা পালিয়ে যাওয়ার কোনো কিছুই জানে না, আর এই নিয়ে যে এত বড় কাহিনী হয়ে যাচ্ছে তাও তো তারা জানে না। এই জন্য তারা যখন দেখে এই লোকগুলো তাদেরকে ফলো করছে, তখন তারা কি বলতে চায় এটা শোনার জন্য তাদের গাড়ি থামায় আর তাদের কাছে স্টাইল নিয়ে জিজ্ঞেস করে যে তারা তাদেরকে ফলো কেন করছে। তখন কাস্টের লোকেরা তো অনেক বেশি রেগেছিল। তারা তখন তাদেরকে বলতে থাকে যে সুস্মিতা কোথায়। এটা বলেই তারা সেখানে রাজীব ছিল তার হাতে ছুরি দিয়ে আঘাত করে। এটা দেখে তারা সবাই ভয় পেয়ে যায় আর গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। তারা এসবের কিছুই বুঝতে পারছিল না, শুধু তাদের তখন মনে হয়েছে যে তাদেরকে তাদের জান বাঁচিয়ে পালাতে হবে। এজন্য তারা পালাতে থাকে। পালাতে পালাতে দেখা যায় তারা একটা ভ্যানের উপর গাড়ি উঠিয়ে দেয়। তখন তাদের গাড়ি আকাশে ভাসতে থাকে। আমরা তখন দেখতে পাই আকাশে ভাসার জন্য তাদের গাড়ির ডিকি খুলে যায় আর তার মধ্যেই আমরা সুস্মিতাকে দেখি। সুস্মিতা যে গাড়ির ডিকির মধ্যে আছে এই ব্যাপারেও সৌরভ আর তার বন্ধুরা কিছুই জানে না, কিন্তু এই গাড়ির ডিকি খুলে যাওয়ার কারণে পেছনে থাকা কাস্টের লোকেরা এটা দেখতে পায়। তখন তো তারা এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এতক্ষণ তো তারা জানতো যে সুস্মিতা পালিয়ে গেছে, কিন্তু এখন সুস্মিতাকে গাড়ির ডিকিতে দেখে তারা মনে করে তার মানে নিশ্চয়ই সুস্মিতাকে কিডন্যাপ করেছে এই ছেলেগুলো। তাই তারা এবার তাদের গাড়িকে ফলো করতে থাকে। এক পর্যায়ে তারা তাদের গাড়িকে পুরো দিক থেকে ঘিরে ফেলে, কিন্তু তখনই দেখানো হয় সেখানে অন্য দলের সেই লোকটি আসে যে কিনা নারায়ণের জন্য ইলেকশনের টিকিট কিনতে পারছিল না। সে সেখানে আসে আর কোনো কারণে সৌরভ এবং তার বন্ধুদেরকে নারায়ণের লোকদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে। তখন আমরা জানতে পারি তার কাছে কিছুক্ষণ আগে সঞ্জয় কল করেছিল আর তাকে বলেছিল যে সে তাকে ইলেকশনের টিকিট পাইয়ে দিবে যদি কিনা সে এখনই গিয়ে সৌরভ আর তার বন্ধুদেরকে বাঁচিয়ে নেয়। কথা শুনেই তো লোকটি তাদেরকে বাঁচানোর জন্য সেখানে চলে যায়। এরপর তার কাছে থাকা বন্দুক দিয়ে নারায়ণের লোকেদেরকে ভয় দেখিয়ে সৌরভদেরকে গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে, কিন্তু তারা পালিয়ে যাওয়ার পরে নারায়ণের লোকেরা লোকটিকে ধরে মারতে শুরু করে। এদিকে আমাদেরকে সেই কাস্টের একজন লোককে দেখানো হয়, সে কাঁদতে কাঁদতে নারায়ণের পায়ের কাছে বসে পড়ে আর তার কাছে ক্ষমা চাইতে থাকে। নারায়ণ তার ক্ষমা চাওয়ার কারণ বুঝতে পারছিল না। তখন সে তাকে বলতে থাকে যে সেই ঠিক বলেছিল, তার মেয়েকে আসলেই কিডন্যাপ করা হয়েছে, কিন্তু তারা তাকে ভুল বুঝেছে। এরপর সে নারায়ণকে জানায় তারা সুস্মিতাকে সৌরভদের গাড়ির ডিকির মধ্যে দেখেছে। নারায়ণ তো তখন অনেক বেশি রেগে যায়। সে তাড়াতাড়ি পুলিশ অফিসার গোবিন্দাকে এই ব্যাপারে জানায়। তখন সাগরকে তারা ধরে মারতে থাকে আর বলতে থাকে যে তারা কিডন্যাপ করে এখন এসে বলছে যে সুস্মিতা নাকি সৌরভের সাথে পালিয়ে গেছে। সে যেন তাদেরকে সত্যিটা জানায়। আর তাছাড়া সৌরভ আর তার বন্ধুরা কাল রাতে কেন তাকে বারবার কল করেছিল। তখন সাগর তাদেরকে বলতে থাকে যে আসলে সে হলো সৌরভের ইনস্টাগ্রাম বন্ধু। কাল রাতে তাদের একসাথে ড্রিঙ্ক করার কথা ছিল, তো সে তাদের সাথে ড্রিঙ্ক করার জন্য সবকিছু কিনে নিয়ে যায়। আর তাদের পার্টিতে কি কি আনতে হবে তা বারবার জানানোর জন্য তারা তাকে অসংখ্যবার কল করছিল। গোবিন্দার কাছে তার এই কথা একদমই বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। এরপর আমাদেরকে দেখানো হয় সৌরভ আর তার বন্ধুরা অনেক দূর চলে যাওয়ার পরে রাস্তায় থামে আর কেন তারা তাদেরকে ফলো করছে এটা নিয়ে ভাবতে থাকে। তখনই ডিকির মধ্যে থেকে সুস্মিতা বেরিয়ে আসে। তারা তো তাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। তারা সুস্মিতার কাছে জিজ্ঞেস করে যে সে এখানে কিভাবে আসলো। সুস্মিতা তাদেরকে পরের কাহিনী বলতে থাকে। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সাগর, সৌরভ, বিক্রম আর শঙ্করের সাথে দেখা করে। তারা ড্রিঙ্ক করছিল। তখন সৌরভের কাছে সুস্মিতার কল আসে। সুস্মিতা তখন তাকে কাঁদতে কাঁদতে বলতে থাকে যে তার বাবা তার জন্য ছেলে দেখতে শুরু করেছে, কিছুদিনের মধ্যে তার এঙ্গেজমেন্টও করে ফেলবে, কিন্তু সে সৌরভকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। তাই সৌরভ যেন এখনই তাকে নিয়ে পালিয়ে এখান থেকে চলে যায়। সৌরভও তখন অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। মাতাল অবস্থায় সে বলতে থাকে যে সে তাকে নিতে তার বাসার সামনে আসছে, তাদেরকে কেউ আলাদা করতে পারবে না। এই বলে তারা সাগরকে সেখানে রেখেই তার গাড়ি নিয়ে সুস্মিতার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু তাদের অনেক ঘুম আসায় তারা মাঝপথে গাড়ি থামিয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। সুস্মিতার কথা একেবারেই ভুলে যায়। এদিকে সুস্মিতাকে দেখানো হয় সে তো বাসা থেকে বেরিয়ে গিয়েছিল। এরপর সৌরভকে খুঁজতে খুঁজতে সে কিছু দূর এসে দেখে তারা গাড়ি নিয়ে মাঠের মধ্যে পড়ে পড়ে ঘুমাচ্ছে।
সে তাদেরকে জাগানোর চেষ্টা করতে থাকে, কিন্তু তারা কিছুতেই উঠছিল না। তখন সুস্মিতা সেখানে পুলিশের গাড়ির আওয়াজ পেলে তাড়াতাড়ি করে গাড়ির ডিকির মধ্যে লুকিয়ে পড়ে। এরপর সেখানেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। সৌরভ আর তার বন্ধুরা এই সবকিছু শুনে তখন বুঝতে পারে যে কেন নারায়ণের লোকেরা তাদেরকে ফলো করছিল। তারা তখন অনেক বেশি ঘাবড়ে যায়। রাজীব তো অনেক বেশি রেগে যায় আর সুস্মিতার কাছে এসে তাকে বলতে থাকে যে তার মানে তার বাসা থেকে পালিয়ে আসার জন্য শুধু শুধু তাকে তার হাতে আঘাত পেতে হলো। সে যেন এখনই যেখান থেকে এসেছে সেখানে ফিরে যায়। এই কথা শুনে সুস্মিতার অনেক বেশি রাগ হয়ে যায়। সে তখন রাজীবকে তার কারাটের মুভ দিয়ে সেখানেই একবারে অজ্ঞান করে ফেলে। বাকি তিনজন এইটা দেখে একদম চুপ হয়ে যায়। ভয়তে তারা সুস্মিতা যা বলছিল তাই করতে থাকে। এরপর সুস্মিতা তাদেরকে গাড়ি নিয়ে পালিয়ে যেতে বলে। পথে সৌরভ তাকে কিছু বলার চেষ্টা করলেও সুস্মিতা তাকে ব্ল্যাকমেইল করতে থাকে যে সে তার সাথে করে বিষ নিয়ে এসেছে, যদি কোনোভাবে সৌরভ তার না হয় তাহলে সে নিজেকে শেষ করে ফেলবে। সৌরভ তখন আর কোনো কথা না বলে চুপচাপ সে যা বলছিল তাই করতে থাকে। তাছাড়া সে তো সুস্মিতাকে ভালোবাসতো। এরপর দেখানো হয় তারা রাজীবকে সেই অজ্ঞান অবস্থাতেই গাড়িতে তুলে নেয় আর তাদের সাথে নিয়ে যেতে থাকে। যেতে যেতে তারা একটা গ্যারেজে গিয়ে পৌঁছায়। তখন দেখা যায় একজন পুলিশ অফিসারকে, যার কাছে গোবিন্দা সৌরভ এবং তার বন্ধুদের ছবি পাঠিয়ে দিয়েছিল। সে তখন তাদের গাড়ি লক্ষ্য করে তৎক্ষণাৎ সৌরভদের লোকেশন পাঠিয়ে দেয় গোবিন্দার কাছে। তাছাড়া যখন সুস্মিতা, সৌরভ এবং বাকিরা গ্যারেজের মধ্যে প্রবেশ করছিল তখন লোকটা বুদ্ধি করে তাদের ডিকির মধ্যে ঢুকে পড়ে। এদিকে গোবিন্দা নারায়ণকে নিয়ে সেই গাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর সুস্মিতাকে দেখানো হয় সে তাদেরকে এখানে এনেছিল কারণ তাদের এই গাড়ি সবাই চিনে গেছে, তাই তারা অন্য গাড়ি নিয়ে পালানোর জন্য এখানে আসে। সুস্মিতা আর সৌরভ যখন গাড়ি পাল্টানোর কাজে ব্যস্ত তখন সৌরভের বন্ধুদেরকে দেখানো হয়। রাজীবের জ্ঞান ফিরলে সে বাকি দুজনকে অর্থাৎ সৌরভ এবং বিক্রমকে বলে তারা যেন সৌরভকে সুস্মিতার সাথে রেখে এখান থেকে পালায়, কারণ নারায়ণ যদি তাদেরকে ধরে ফেলে তাহলে সে সৌরভের সাথে সাথে তাদেরকেও মেরে ফেলবে। সৌরভকে যেহেতু মরতেই হবে তাহলে সে থাকুক আর তারা তাদের জান বাঁচিয়ে এখান থেকে পালাক। তারা এই প্ল্যান করতেই থাকে। তখনই সেখানে সুস্মিতা চলে আসে। তখন তো তারা আবারও ভয় পেয়ে যায়। তাই সুস্মিতা যেভাবে যা বলছিল তারা তাই করতে থাকে। এরপর দেখা যায় সেই অফিসার তাদের আগের গাড়ির ডিকির মধ্যে রয়েছে। অন্যদিকে সৌরভরা অন্য একটি গাড়ি নিয়ে তার পাশ থেকে চলে যায়, কিন্তু সে বুঝতেও পারে না। এদিকে গ্যারেজের একজন তাদের আগের গাড়ি অন্য গ্যারেজে নিয়ে যেতে থাকে। তখনই ডিকির মধ্যে থেকে পুলিশ অফিসার গোবিন্দাকে কল করে আর তাকে তার লাইভ লোকেশন অনুযায়ী চলে আসতে বলে। গোবিন্দা তো তার লোকেশন অনুযায়ী যেতে থাকে, কিন্তু সৌরভরা তো অন্যদিকে পালিয়ে চলে যাচ্ছিল। এরপর দেখানো হয় সুস্মিতা তাদেরকে বলতে থাকে যে তারা এখন রেজিস্ট্রি অফিসে যাবে, সেখানে গিয়ে বিয়ে করে নিবে, কিন্তু তার আগে তাদেরকে শপিং মলে যেতে হবে বিয়ের শপিং করতে। শঙ্কর তখন গাড়ি চালিয়ে তাদেরকে শপিং মলে নিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে বিক্রম, শঙ্কর আর রাজীব তাদের দুজনকে ভেতরে গিয়ে শপিং করে আসতে বলে আর তারা বাইরে দাঁড়িয়ে থাকে। সেই সময় তারা মিলে ঠিক করে যে তারা এখনই তাদের বাবা মাকে কল করবে আর তাদেরকে রেখে সেখান থেকে বাসায় চলে যাবে। কিন্তু শঙ্কর যখন তার বাবাকে কল করে তখন তার বাবা পুলিশ স্টেশনে ছিল। তো শঙ্করের বাবার কাছে শঙ্করের কল এসেছে শুনে নারায়ণ তার থেকে ফোন নিয়ে নেয়। এরপর তাকে বলতে থাকে যে সে তো তার মেয়েকে কিডন্যাপ করেছে, তাই তাকে যেন এখনই ছেড়ে দেয়, তাহলে সে তাদেরকে 2 কোটি টাকা দিবে। এই কথা শুনে তো তারা তিনজন তখন লোভে পড়ে যায় আর ভাবতে থাকে যে তারা কোনোভাবে পুলিশের সাথে কন্ট্যাক্ট করে সুস্মিতাকে তার বাবার হাতে তুলে দিবে। এরপর তারা নারায়ণের কাছ থেকে 2 কোটি টাকা নিয়ে নিবে। এই প্ল্যান মোতাবেক তারা কাজ করবে বলে ঠিক করে। এর জন্য গোবিন্দাকে কল করে বলতে থাকে যে তারা আসলেই সুস্মিতাকে কিডন্যাপ করেছে এবং তাদের দেওয়া লোকেশনে তারা যেন মুক্তিপণের টাকা নিয়ে চলে আসে। সৌরভ আর সুস্মিতা তো এ ব্যাপারে কিছুই জানতো না, কিন্তু তারা শপিং করে বাইরে বেরিয়ে আসলে এ ব্যাপারে সবটা জানতে পেরে যায়। সৌরভ তখন মনে অনেক বেশি কষ্ট পায় আর তাদেরকে বলতে থাকে যে সে সারা জীবন তাদেরকে নিজের ভাই বলে মেনে এসেছে আর তারা কিনা তার সাথে এমনটা করতে পারলো। তখন তার বন্ধুরা সে কষ্ট পেয়েছে দেখে তার কাছে ক্ষমা চাইতে থাকে। তাছাড়া সুস্মিতার ভয় তো তাদের মধ্যে আছেই, এর জন্য তারা তখন কোনোভাবে সৌরভকে শান্ত করে আর তাদেরকে রেজিস্ট্রি অফিসে নিয়ে যায়। কিন্তু তখনও তারা তাদের প্ল্যানেই স্টিক ছিল যে তারা কোনোভাবে সুস্মিতাকে তার বাবার হাতে তুলে দিবেই দিবে। এরপর দেখানো হয় তারা রেজিস্ট্রি অফিসে প্রবেশ করে। সেখানে তাদের সাথে অন্য এক দল একটি মেয়েকে পালিয়ে নিয়ে বিয়ে দিতে এসেছিল। তারা যখন বিয়ে করতেই যাবে তখনই সেখানে সেই মেয়ের বাবা লোকজন নিয়ে চলে আসে। তারা তখন সেখানে ঢুকেই তার মেয়েকে পালাতে যারা যারা সাহায্য করেছে তাদের সবাইকে এক এক করে মারতে শুরু করে। এরপর সেই মেয়ের বাবা যখন জানতে পারে যে সুস্মিতাও একটা ছেলের সাথে পালিয়ে এসেছে তখন সে তাদেরকে বলতে থাকে যে তারা মেয়েকে জন্ম দিবে, তাকে বড় করবে, আর কোথা থেকে একটা ছেলে এসে তাদের মেয়েকে নিয়ে পালিয়ে যাবে। এই বলে সে তখন সৌরভদের উপরও কোনো কারণ ছাড়াই অ্যাটাক করতে শুরু করে। তারা তখন কোনোভাবে সেখান থেকে বেঁচে ফিরে।
কিন্তু এরপর দেখানো হয় শঙ্কর তাদেরকে গাড়ি চালিয়ে তার গোবিন্দাকে দেয়া লোকেশনে নিয়ে যায়। এরপর তারা সুস্মিতা সৌরভকে বলতে থাকে যে অনেক হয়েছে, আর না। সেখানে পুলিশ অফিসার গোবিন্দা এবং সুস্মিতার বাবা নারায়ণকে ডেকেছে। তারা তাকে বলেছে যে তারা তাদের মেয়েকে কিডন্যাপ করেছে। এখন তারা মুক্তিপণে 2 কোটি টাকা দিয়ে সুস্মিতাকে নিয়ে যাওয়ার জন্য আসছে। এসব শুনে সৌরভ তখন অনেক বেশি কষ্ট পায় আর বলতে থাকে যে সে ভেবেছিল তারা শুধরে গেছে, কিন্তু তারা তো তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেই ছেড়েছে। তারা তার কেমন বন্ধু এই ছিল তাদের মনে। এদিকে সুস্মিতাও তখন কি করবে কিছুই বুঝতে পারছে না। তখনই সেখানে নারায়ণ এবং গোবিন্দা গাড়ি নিয়ে চলে আসে। সে সময় সুস্মিতা আবারও সৌরভকে তার সাথে পালিয়ে যাওয়ার কথা বলতে থাকে, কিন্তু সৌরভ আর তার এই কথায় রাজি হয় না। সে আর এভাবে পালিয়ে পালিয়ে সুস্মিতাকে নিয়ে বাঁচতে চায় না। সে তার ভাগ্যের উপর এবার সবটা ছেড়ে দেয়। সুস্মিতার তখন সৌরভের উপর বেশ অভিমান হয়, তাই সে আর কোনো কিছু না বলে তার বাবা আসলে তার সাথে চলে যায়। আর এদিকে তার বাবা তাদেরকে মুক্তিপণে 2 কোটি টাকাও দিয়ে দেয়। সে চলে যাওয়ার পরে সৌরভ তার বন্ধুদের সাথে সব সম্পর্ক ছিন্ন করে আর একা একা বাড়ি ফিরে আসে, কারণ সে আজ অনেক বেশি কষ্ট পেয়েছিল। তার বন্ধুরা যে তার সাথে এমনটা করবে, তার থেকে তার ভালোবাসাকে ছিনিয়ে নিবে, তা তো সে কখনোই বুঝতে পারেনি। এরপর আমাদেরকে কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়। সুস্মিতার বাবা তাকে এক প্রকার জোর করেই অন্য একজনের সাথে বিয়ে দিয়ে দিচ্ছিল। আজ মূলত তাদের এঙ্গেজমেন্ট ছিল। তখন অন্যদিকে দেখানো হয় আমাদের সেই ইম্পর্টেন্ট ক্যারেক্টার সঞ্জয়কে। সে সৌরভের কাছে যায় আর তাকে ভুলিয়ে ভালিয়ে এখনই গিয়ে সুস্মিতার এঙ্গেজমেন্ট বন্ধ করার জন্য বলে আর তার ভালোবাসাকে নিজের করে নিতে বলতে থাকে। সৌরভও তখন তার কথা শুনে সেখানে চলে যায়, কিন্তু সে একা সেখানে গেলে সবাই মিলে তাকে ধরে ফেলে। সৌরভের সাথে যে এটা হবে এটা সঞ্জয় আগে থেকেই জানতো, তাই সে আগে থেকেই সৌরভের বন্ধুদের কাছে গিয়েছিল এবং তাদেরকে বন্ধুত্বের পাঠ পড়িয়ে সৌরভকে সাহায্য করার জন্য সেখানে যেতে বলে দিয়েছে। তারাও তখন তার কথা শুনে বেশ ইমোশনাল হয়ে যায় আর এবার তারা তাদের বন্ধুকে বাঁচানোর জন্য সোজা সেখানে চলে যায়। কিন্তু তারা আসাতেও কোনো লাভ হচ্ছিল না, কারণ নারায়ণের লোকেরা ছিল বেশ পাওয়ারফুল। শেষে কোনো উপায় না পেয়ে সঞ্জয় নিজেই সেখানে যায়। এরপর বন্দুক দিয়ে সবাইকে ভয় দেখায় আর বলতে থাকে যে তারা যেন সৌরভকে তার কথা বলার সুযোগটা দেয়। তারপর তারা যেই সিদ্ধান্ত নিবে সেটা সৌরভ মাথা পেতে নিবে, তখন সে আর কিচ্ছু বলবে না। তার কথা শুনে সৌরভকে সময় দেয়া হয়। সৌরভ তখন গাড়ির উপরে উঠে যায় আর সবাইকে বলতে থাকে যে তারা ভেবেছে যে তারা সুস্মিতাকে কিডন্যাপ করেছিল, কিন্তু সে তো সুস্মিতাকে অনেক বেশি ভালোবাসে। তারা আসলে পালিয়ে যেতে চেয়েছিল, সে তাকে কিডন্যাপ করেনি। ভালোবাসার মানুষকে কি কেউ কিডন্যাপ করতে পারে? এরপর সে নারায়ণকে বলতে থাকে যে সে তার কাস্টের না হতে পারে, কিন্তু সুস্মিতা তার সাথে অনেক বেশি খুশি থাকবে। সে তার মেয়েকে অনেক বেশি ভালো রাখবে, তাছাড়া তার মেয়েও তো তাকে ভালোবাসে। সৌরভ এত সুন্দর করে কথাগুলো বলছিল যে সেখানে থাকা মহিলারা অলরেডি তার কথা শুনে ইমোশনাল হয়ে পড়ে। কিন্তু কাস্টের লোকগুলো যখন জানতে পারে যে নারায়ণের মেয়ে আসলেই পালিয়ে গিয়েছিল, তাও ভিন্ন কাস্টের ছেলের সাথে, তখন তারা আবারও ক্ষেপে যায় আর নারায়ণকে তাদের দল থেকে পরিত্যাগ করে দেয়। তখন নারায়ণের পক্ষে আর কেউ থাকে না, সবাই সেখান থেকে রেগেমেগে চলে যায়। কিন্তু সবাই চলে গেলেও সৌরভ আর তার বন্ধুরা কোথাও যায় না। সৌরভ নারায়ণকে বলতে থাকে যে সে যদি তার সাথে সুস্মিতার বিয়ে করিয়ে দেয় তাহলে সে তাকে ইলেকশনে জেতার সকল ব্যবস্থা করে দিবে। তারা এবার অন্যান্য কাস্টের যারা যারা আছে সবাইকে বলবে যে তারা যেন নারায়ণকে ভোট দেয়। এভাবেই তারা কাস্টের ভেদাভেদ দূর করতে পারবে। এতে অন্য সবাই তার প্রতি খুশি হবে। তার সাথে সাথে নারায়ণের এমএলএ হওয়ার স্বপ্নটাও পূরণ হয়ে যাবে। নারায়ণ তখন এই কথা শুনে তৎক্ষণাৎ তার মেয়েকে সৌরভের সাথে বিয়ে দিতে রাজি হয়ে যায়। সে তখন অনেক বেশি খুশিও ছিল। দৃশ্য চলে যায় কিছুদিন পর। দেখা যায় সৌরভ এবং সুস্মিতার বিয়েটা বেশ ধুমধাম করে দেয়া হয়। তারা সবাই তো বেশ খুশি ছিল, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে নারায়ণ সেখানে আসা সবাইকে বলতে থাকে যে তারা তার কাস্টের সাথে সৌরভকে বিয়ে দিয়ে দিয়েছে, তাই তারা যেন তাকে কথা মতো ভোটটা দেয়। বুঝুন, এই লোকের তো শুধু নিজের ভোট নিয়ে কথা। সে যখন এসব বলে তখন সেখানে থাকা লোকগুলো বলতে থাকে যে তারা কেন নারায়ণকে ভোট দিবে, তাদের নিজেদের কাস্টের লোক ভোটে দাঁড়িয়েছে, তারা তাকেই ভোট দিবে। এটা বলেই তারা তখন সেখান থেকে উঠে চলে যায়। এই কথা শুনে নারায়ণ তো অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে যে তারা তার সাথে ধোঁকাবাজি করেছে, তাকে স্বপ্ন দেখিয়ে তার মেয়েকে বিয়ে করেছে সৌরভ। এই কথা শুনে সৌরভ তখন হাসতে থাকে আর বলতে থাকে যে ভালোবাসা সার্থক করার জন্য সবকিছু করা যায়, এতে কোনো পাপ নেই। আর তাছাড়া কাস্টের ভেদাভেদ তো সবার আগে নারায়ণই শুরু করেছিল, তাহলে এখন তার কেন খারাপ লাগছে? এখন সে বুঝুক কেমন লাগে। এই দৃশ্যের সাথে গল্পটা এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু আমরা যদি আমাদের সেই ইম্পর্টেন্ট ক্যারেক্টার সঞ্জয়ের ব্যাপারেই না জানতে পারি তাহলে কিভাবে হবে?
তো আমাদের মতো করে সেই পুলিশ অফিসার গোবিন্দারও সঞ্জয়ের আসল পরিচয় জানার অনেক বেশি ইচ্ছা ছিল, কিন্তু সে এটা জানবে তার আগেই সঞ্জয় কারো একজনের বাইকে করে তাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এই দেখে তো সে ভীষণ হতাশ হয়। কিন্তু তখনই গোবিন্দার কাছে একটা লোক আসে আর বলতে থাকে যে সে জানে সঞ্জয়কে। আসলে সঞ্জয় হলো এই মুভির ডিরেক্টরের ওয়াইফের ভাইয়ের ফ্রেন্ডের বোনের ভাই। যেহেতু সে ডিরেক্টরের ওয়াইফের দিকের লোক, তাই ডিরেক্টরের ওয়াইফ ডিরেক্টরকে বলেছে যে তাদের মুভিতে সঞ্জয়কে একটা রোল দিতেই হবে। এর জন্যই তাকে ইম্পর্টেন্ট ক্যারেক্টার বলেই একটা রোল দেয়া হয়েছে। আর এই কারণেই সে আগে থেকে সবকিছু জানতো যে গল্পের সামনে কি কি হতে চলেছে। এসব শুনে তখন গোবিন্দা বলতে থাকে যে তাহলে এই মুভির ডিরেক্টরকে? লোকটি তখন জানায় যে সেই হলো ডিরেক্টর। আর এই ফানি কনভারসেশনের মাধ্যমেই এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তো এই তো ছিল আজকের গল্প। সৌরভ এবং সুস্মিতার এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।